হঠাৎ করে কেন আওয়ামী লীগের হাজার হাজার কর্মীরা ঢাকা শহরে আপনার সমাবেশ করতেছে কিংবা আন্দোলনে ডাক দিল হঠাৎ কেন? সেটি হচ্ছে আপনারা অনেকে জানেন, অন্তর্বর্তীকালে সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস সারজিক সাহেবরা, এই সমন্বয়করা, এরা আসলে কোন দিক যাবে এখন দিশা খুঁজে পেতেছে না। পথে শক্ত অবস্থান নিয়েছে আওয়ামী লীগ। সকালে রাজধানীর বাড্ডা, ভাটারা, মিরপুর এলাকায় অবরোধের বিরুদ্ধে মিছিল ও শান্তি সমাবেশ করেছে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। নিষিদ্ধ করার পরও সরকার কি ছাত্রলীগকে কন্ট্রোল করতে পারছে? শেখ হাসিনার অনুপস্থিতিতে মাঝে মাঝে ছাত্রলীগ এমন এমন ঘটনা ঘটাচ্ছে যাতে বৈষম্য বিরোধী যারা ছাত্র আন্দোলনের নেতারা আছেন তারা যেমন ভয় পাচ্ছেন, আবার বিএনপি বা অন্যান্য দলের যারা নেতাকর্মী আছেন তারাও কিন্তু ভয় পাচ্ছেন যে ছাত্রলীগের নিষিদ্ধ করেও কন্ট্রোল করা যাচ্ছে না। তবে ছাত্রলীগের কর্মীদের একটা বক্তব্য, আমরা সবাই মুজিব সেনা, ভয় করি না, বুলেট বোমা। এখানে দেখুন এই আওয়ামী লীগ কর্মীরা কিভাবে তাণ্ডব চালাচ্ছে এবং তারা কিন্তু যা পাচ্ছে তাইতেই আগুন ধরিয়ে দিচ্ছে এবং তারা যাকে পাচ্ছে তাকেই মারধর করছে। আপনারা সব কিছু দেখতে পারবেন এই আওয়ামী লীগ কর্মীরা কিভাবে রাজপথে নামেছে এবং ঢাকা শহরটা তারা কিন্তু এক প্রকার দখল করে নেয়। আপনারা সব কিছু দেখতে পারবেন। আজকে যেই ঘটনা ঘটেছে, আওয়ামী লীগের নেতার কর্মীরা মাঠে নামা যেভাবে অ্যাকশন দেখাইছে, মানে বিএনপি নেতাকর্মীদের বক্তব্য অনুযায়ী, তো সেখানে আওয়ামী লীগ যাবার কি পরিমাণ শক্তিশালী বিভিন্ন জায়গায় অথবা মাঠে নামলে সেটা কিন্তু আরো একবার প্রমাণ করেছে। এই সময় দুই দলের অন্তত 20 জন আহত হয়েছেন। সংঘর্ষ চলাকালে কয়েকটি ককটেল বিস্ফোরণ সহ যানবাহন ভাঙচুর করা হয়েছে। আর এই দেশে ক্ষমতা আসতে পারবে না, আওয়ামী লীগ আসবে, শেখ হাসিনা চলবে না, এটা আমি সঠিক গলায় বলতে পারবো। চক্রব্যূহে বিদ্ধ মোহাম্মদ ইউনূস কোথায় যাবেন, কি করবেন বুঝতেও পারেননি। যে একদিকে যখন পূর্ব রণাঙ্গনে, আরেকদিকে যখন পশ্চিম রণাঙ্গনে, আরেকদিকে যখন উত্তরে গুটি সাজাতে ব্যস্ত ছিলেন সুৎখোর মৌলবাদী মোহাম্মদ ইউনূস, ঠিক সেই সময় আওয়ামী লীগ কর্মীদের তাণ্ডব যেন কোনোভাবেই থামানো যাচ্ছে না। দর্শক শ্রোতা, এখন এইটা আমরা কি দেখতে পাচ্ছি, রাজপথের মধ্যে তারা কিন্তু সরাসরি উপদেষ্টাদেরকে ধরে এবং অনেক কিছুই করে। দর্শক শ্রোতা, আগে আমরা দেখতাম যে আওয়ামী লীগ কর্মীরা রাজপথে নামলেই তাদের পিছন লাল করে দেওয়া হতো, তাদেরকে পিটানো হতো। কিন্তু এখন হঠাৎ আমরা কি দেখতে পাচ্ছি, তারা কিন্তু স্বাধীনভাবে আন্দোলন করতে পারতেছে, রাজপথে নামতে পারতেছে এবং তারা যা ইচ্ছা তাই করতে পারতেছে। এইটা কিভাবে করতে পারতেছে এইসব আপনাদেরকে দেখাবো। ভিডিওটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ। আপনারা সম্পূর্ণ ভিডিও ধৈর্য সহকারে দেখবেন, তাহলেই কিন্তু বুঝতে পারবেন এই বিষয়গুলো নিয়ে। তাদেরকে কিন্তু শেখ হাসিনা ক্ষমতা দিয়ে দিয়েছে। আপনারা তো সবাই জানেন শেখ হাসিনা ভারতে বসে অনেক পরিকল্পনা করে এবং সেই পরিকল্পনা মাফিক এই আওয়ামী লীগ কর্মীরা রাজপথে নামে তাণ্ডব করে এবং উপদেষ্টা সহ অনেকেরই কিন্তু খারাপ অবস্থা করে দেয়। এই যে এখন কয়েকটা ভিডিও প্লে করবো, এই ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ দেখবেন, তারপরেই কিন্তু বুঝতে পারবেন। এরই মধ্যে কয়েকটা ইম্পর্টেন্ট ক্লিপ রয়েছে, সেই ক্লিপগুলোও দেখতে পারবেন। এই যে দেখুন, হঠাৎ করে কেন আওয়ামী লীগের হাজার হাজার কর্মীরা ঢাকা শহরে আপনার সমাবেশ করতেছে কিংবা আন্দোলনে ডাক দিল হঠাৎ কেন? সেটি হচ্ছে আপনারা অনেকে জানেন, অন্তর্বর্তীকালে সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের নির্বাচনের একটা আভাস দিলেন যে বাংলাদেশে নির্বাচন হতে পারে 2026-এর শেষ দিক দিয়ে। যখন নাকি আসলে এই ধরনের একটা কথা বা বক্তব্য রাখেন, ঠিক অনেকেই বা অনেক মিডিয়াতে শোনা যাচ্ছে যে আওয়ামী লীগকে নাকি নিষেধাজ্ঞা করে দিচ্ছে। শুধু এটাই না, এই নির্বাচনে আপনার অংশগ্রহণ করবে আপনার বিএনপির বিপরীতে আপনার জামাত ইসলাম এবং জামাত ইসলামের বিপরীতে থাকবে সমন্বয়করা। মানে এখানে 3টা দল থাকবে, বুঝতে পারছেন? বিপিনুর দল থাকলেও থাকতে পারে, কিন্তু নাই শুধু আওয়ামী লীগ। এর জন্যই আপনার এই আওয়ামী লীগের এত বড় সমাবেশের ডাক। এখন আসুন পার্থ সাহেবের একটা বক্তব্য শুনে আসি, তারপরে বাকি কথা বলছি। তবে কিছু কথা খোলাখুলি বলে দিতে চাই ইউনূস সাহেব আপনাকে এবং আপনার সরকারকে। ইদানিংকালে আমরা দেখতে পাচ্ছি আপনার কিছু উপদেষ্টাদের কিছু কথাবার্তায় যে তারা আমাদের প্রতি এমন বিরূপ প্রতিক্রিয়া দেয়, এমন ভাবে কথা বলে, এমনকি মনে হয় যে এই আন্দোলন শুধুমাত্র তাদেরই আন্দোলন। তোমাদের এই অশ্রদ্ধা, তোমাদের এই কথা, তোমাদের এই কথা বলার ধরন দেখে আমাদের মনে হয় যে তোমাদের মধ্যে ইচ্ছা, আশা, আকাঙ্ক্ষা জেগেছে যে তোমরা নির্বাচনে করে এই সরকারে থাকবা। আমার কোনো অসুবিধা নাই, তোমরা দল করো, তোমরা নির্বাচন করো, কিন্তু কোন দলকে ক্ষমতায় আনার জন্য নির্বাচনকে কোনোভাবে বিলম্বিত করা যাবে না। আচ্ছা শুনলেন তো? আমি একটা কথা বলি, শুনেন। পার্থ সাহেব কেন এই ধরনের বক্তব্য রাখলেন? কারণ সমন্বয় কিংবা উপদেষ্টারা আপনার এই বিএনপির যে আপনার তারেক রহমান সাহেব আছে, মানে ওনাকে খুব খাটো করে মনে করেন কথা বলছে, বুঝতে পারছেন? যে এক স্বৈরাচারকে খেদাইছি, আরেক স্বৈরাচারকে কি আনবো নাকি? মানে শেখ হাসিনা স্বৈরাচার, খালেদা জিয়াও স্বৈরাচার, আর ফেরেস্তা হচ্ছে এই সমন্বয়কারীরা। ছাত্রলীগ, বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে।
কিন্তু নিষিদ্ধ করার পরও সরকার কি ছাত্রলীগকে কন্ট্রোল করতে পারছে? শেখ হাসিনার অনুপস্থিতিতে মাঝে মাঝে ছাত্রলীগ এমন এমন ঘটনা ঘটাচ্ছে যাতে বৈষম্য বিরোধী যারা ছাত্র আন্দোলনের নেতারা আছেন তারা যেমন ভয় পাচ্ছেন, আবার বিএনপি বা অন্যান্য দলের যারা নেতাকর্মী আছেন তারাও কিন্তু ভয় পাচ্ছেন যে ছাত্রলীগের নিষিদ্ধ করেও কন্ট্রোল করা যাচ্ছে না। তবে ছাত্রলীগের কর্মীদের একটা বক্তব্য, আমরা সবাই মুজিব সেনা, ভয় করি না বুলেট বোমা। বিষয়টা কিন্তু অনেকটা বাস্তবতার নিরিখে এমনই আমরা দেখছি যে এই অস্থিতিশীল পরিবেশের মধ্যেও বাংলাদেশের বিভিন্ন জায়গায় নিষিদ্ধ এই ছাত্রলীগ সংগঠনের নেতাকর্মীরা যেই রকম অ্যাক্টিভিটিস চালাচ্ছেন তাতে স্বাভাবিকভাবে সরকার কিছুটা টেন্সড আছে। আর এর জেরে কিন্তু আবার আমরা দেখছি যে উপদেষ্টাদের পদ থেকে বলা হয়েছে যে কঠিন এবং জোরদার অভিযান এই ছাত্রলীগ নেতাদের বিরুদ্ধে বা আওয়ামী লীগ যুবলীগদের মধ্যে যারা আছেন তাদের বিরুদ্ধে কিন্তু পুলিশি অভিযানটা আরও জোরদার হবে। এখন এই বর্তমান সিচুয়েশনে এসে ছাত্রলীগকে নিষিদ্ধ করার পর যে জিনিসটা আমরা বেশিরভাগ দেখতে পাচ্ছি সেটা হচ্ছে বিভিন্ন জায়গায় ছাত্রলীগের নেতাকর্মীদের ঝটিকা অভিযান, মানে একটা বড় ধরনের মিছিল দিয়ে ফেলতেছে, আবার কখনো ছোট ছোট গ্রুপে বিভক্ত হয়ে মিছিল দিচ্ছে, আবার বিভিন্ন জায়গায় তারা সংঘর্ষেও লিপ্ত হচ্ছে। এক ঘটনা ঘটেছে জামালপুরের ইসলামপুর উপজেলায়। হঠাৎ করেই ফেসবুকে একটা ভিডিও ভাইরাল, রাতের অন্ধকারে আপনার একজোটে মিছিল করছে ছাত্রলীগ এবং যুবলীগ। আওয়ামী লীগের যে মাঠ পর্যায়ের যে শক্তিটা, এটার পুরাটাই কিন্তু হচ্ছে ছাত্রলীগ এবং যুবলীগ। আমরা যদি বিএনপি বা শিবিরের নেতাকর্মীদের সাথে তুলনা করি, ছাত্রলীগের নেতাকর্মীরা খুবই ডেঞ্জারাস ক্যারেক্টার, ইভেন এরা যে কোনো কিছু যে কোনো সময় ঘটায় দিতে পারে, আর যার কারণে কেউ কেউ তাদেরকে সন্ত্রাসী সংগঠন বলেন। তবে ছাত্রলীগের নেতাকর্মীদের দাবি, আমরা শেখ হাসিনার ভ্যানগার্ড এবং বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক, সো আমাদেরকে কোনো কিছুতেই দাবাই রাখা যাবে না। এখন দাবাই রাখা যে যাবে না, মানে সংগঠনকে তো নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। সো এখন এই ধরনের মিছিল যারা দিচ্ছেন তারা কিন্তু নিজের কপালেই নিজেরা বিপদ ডেকে আনছেন। 16ই ডিসেম্বরকে কেন্দ্র করে গতকালকে একটা আকস্মিক ঝটিকা মিছিল আমরা দেখেছি উপজেলার গোয়ালের চর ইউনিয়নের চর দাখিল মাদ্রাসার শহীদ মিনার থেকে শুরু হয়ে সভার চর মোড় পর্যন্ত আপনার একটা মিছিল দিয়েছিল ছাত্রলীগ এবং যুবলীগের নেতাকর্মীরা যৌথভাবে। এখন সেই মিছিলে বিএনপির নেতাকর্মীরা আবার বাধা দিতে আসছিল, ধাওয়া দিতে আসছিল। পরে বিএনপির নেতাকর্মীদের সাথে একটা ছোটখাটো সংঘর্ষ হয়েছে এবং কি স্থানীয় এলাকাতে তারা ভাঙচুর করে সেখান থেকে চলে গেছে। আর এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, যুবলীগের সাধারণ সম্পাদক সুজন মিয়া এবং আওয়ামী লীগ কর্মী হাবেজ আলী সহ স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দরা। এখন ছাত্রলীগের এই মিছিলের প্রতিবাদে ইসলামপুর বিএনপির নেতাকর্মীরা তাৎক্ষণিকভাবে আবার আমরা দলীয় কার্যালয় থেকে একটা মিছিল বের করেছেন। পরে তারা শহর প্রদক্ষিণ করে থানা মোড় বটতলা চত্বরে পথসভা করেছেন। আবার এই মিছিলের এগেনস্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে নেতারা আছেন তারা আবার এটা নিয়ে বিক্ষোভ প্রদর্শন করেছেন। আসলে কার্যত কাগজ কলমে ছাত্রলীগ নিষিদ্ধ হলেও বা আমরা তাদেরকে আইনত যদি দেখি যে তারা নিষিদ্ধ, কিন্তু বিভিন্ন জায়গায় তারা কিন্তু তাদের কার্যক্রম পরিচালনা করছেন। এখন এগুলোতে আসলে লাভ কি হচ্ছে তাদের জন্য? দলীয় দৃষ্টিভঙ্গিতে এটা প্রয়োজন আওয়ামী লীগের জন্য, কিন্তু ব্যক্তি দৃষ্টিভঙ্গিতে এটা তাদের জন্য কিন্তু এই মুহূর্তে বিপদ ডেকে আনছে। কেননা তাদের এই মিছিলগুলার ভিডিও যখন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আসছে, তাদেরকে কিন্তু খোঁজে খোঁজে পুলিশ বের করে কিন্তু গ্রেপ্তার করছে। আর এখন যে মামলাগুলো হচ্ছে এগুলো থেকে সহসায় কিন্তু আপনার বের হওয়ার সুযোগ নেই, কারণ ছাত্রলীগের সকল কর্মকাণ্ড এই মুহূর্তে সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। তো কমেন্টের মধ্যে আমরা দেখছি যে তারা লিখছে যে জেল হোক জুলুম হোক, ছাত্রলীগ কখনো রাজপথ ছাড়ে না এবং ছাত্রলীগ রাজপথে থাকবে, ইভেন শেখ হাসিনা ফিরবে এমন স্লোগানেই কিন্তু তারা আপনার নিজেদেরকে উজ্জীবিত করছেন। তা আপনার কি মনে হয় যে এই ছাত্রলীগ এই মুহূর্তে সরকারের জন্য কি একটা বিস্ফোরা, অথবা সরকারের কি টেনশনের কোনো কারণ, নাকি আসলে নিজেদের জন্য নিজেরা আরো বড় ধরনের ঝামেলার কারণ হচ্ছে? তবে ছাত্রলীগ বরাবরই আসলে এরা ডেঞ্জারাস, মানে তবে এদেরকে এই ডেঞ্জারাস উপমা থেকে বের হয়ে আসতে হবে। এটা থেকে বের হয়ে আসতে না পারলে আগামী দিনে বিএনপি ক্ষমতায় আসুক, এইটা কিন্তু থেকে যাবে এই অন্তর্বর্তী সরকারের এই যে নিষেধাজ্ঞাটা। সো একটা লম্বা সময় কিন্তু রাজনীতির মাঠে কোথাও কিন্তু তারা স্পেস ক্রিয়েট করতে পারবে না। তাদের প্রয়োজনে তাদের উচিত আপাতত বিষয়গুলোকে সুন্দরভাবে ডিল করা, যেন মানে নিজেদের ব্যক্তি জীবনে আর কোনো বড় ধরনের ঝামেলার মধ্যে তারা না পড়ে।
কারণ আবেগে অনেক কিছু করা যায়, পরে সেটাকে সামলানো অনেক কষ্ট করে। মাত্র গেল কয়েকদিন আগেই তো জামাত শিবিরের সাথে তো এগুলো ঘটতো, তাই না? যেখানে 2-3জন জামাতের কর্মী পাওয়া যেত বা দাড়ি টুপিওয়ালা পাওয়া যেত, তাদেরকে কিন্তু জামাত বলে চালান দেওয়া হইতো। অনেকে কর্মীও ছিল, আবার অনেক ক্ষেত্রে হয়তো ডিফারেন্টও ছিল। চক্রবুহে বিদ্ধ মোহাম্মদ ইউনুস কোথায় যাবেন কি করবেন বুঝতেও পারেননি। যে একদিকে যখন পূর্ব রণাঙ্গনে, আরেকদিকে যখন পশ্চিম রণাঙ্গনে, আরেকদিকে যখন উত্তরে গুটি সাজাতে ব্যস্ত ছিলেন সুৎখোর মৌলবাদী মোহাম্মদ ইউনুস, ঠিক সেই সময় ভারত সরকার তার স্ট্র্যাটেজিক প্ল্যানিং দিয়ে শেষ পর্যন্ত চক্রবুহে বিদ্ধ করে দিয়েছে মোহাম্মদ ইউনুসকে। এটা বলার অপেক্ষা রাখেন। তার কারণ আমি আজকে আবারও সেই ব্যাখ্যায় যাব, যে ব্যাখ্যাটা এবং কিছু দৃশ্য আপনাদের দেখাবো, যে দৃশ্য দেখলে বুঝতে পারবেন কিভাবে এই মুহূর্তে মোহাম্মদ ইউনুসের কাছে শিরোপীড়ার কারণ হয়ে গেছে মায়ানমার সীমান্ত। বাংলাদেশের একটা ছোট্ট প্রান্তে বা মায়ানমার সীমান্ত আছে, সেই সীমান্তে আজকে এমন একটা পরিস্থিতি বাংলাদেশের হয়ে গেছে, এগোলেও বিপদ, পিছলেও বিপদ। কেন বলছি সেটা দেখাবো, ছবি দিয়ে দেখাবো, ব্যাখ্যা করি। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে মায়ানমার, যেটা পূর্বতন বার্মা, সেখানকার পরিস্থিতি কি, সেখানে আপনাদের বারবার কয়েকদিন ধরে বলছি যে সেখানে আরাকান আর্মিদের সঙ্গে জুন্টা সরকারের দীর্ঘদিনের আভ্যন্তরীণ একটা লড়াই চলছে। একাধিক সেখানকার সংগঠন রয়েছে, যে সংগঠনগুলো কেউ আরাকানদের সঙ্গে রয়েছে, অধিকাংশ ছিল জুন্টা সরকারের সঙ্গে। জুন্টা সরকারকে চীন বসিয়েছিল। সেই জুন্টা সরকার, যে মিলিটারি সরকার, সেই যারা বার্মা কন্ট্রোল করেছিলেন, তার প্রায় 90% বার্মার নিয়ন্ত্রণ মিলিটারি জুন্টা সরকারের হাত থেকে চলে গেছে। শুধুমাত্র তারা বঙ্গোপসাগরের কোলে সিটওয়া দ্বীপ, সিটওয়ে বন্দর, সেই সিটওয়ে বন্দরটা এখনো পর্যন্ত দখল করে রেখেছে। কারণ খুব ক্রুশিয়াল এই বন্দরটা, ভারতের ক্ষেত্রে খুব ক্রুশিয়াল বন্দর এবং অবশ্যই বার্মার ক্ষেত্রে খুবই ক্রুশিয়াল বন্দর। সেটা এখনো ঘাঁটি গেড়ে আগলে বসে রয়েছে। কিন্তু প্র্যাকটিক্যালি 12টা শহরের মধ্যে 12টা শহর এই মুহূর্তে আরাকান আর্মিদের হাতে, 2টো শহর মাত্র জুন্টা সরকারের হাতে। চীন জুন্টার পাশ থেকে সরে দাঁড়িয়েছে। ভারত সরকারের সঙ্গে জুন্টা সরকারের যে আভ্যন্তরীণ কতগুলো ইকুয়েশনস ছিল, ভারত আস্তে করে নিজেদের অনেকদিন আগেই গুটিয়ে নিয়েছে। আরাকানদের সঙ্গে ভারত সরকার খুব ভালো রিলেশন তৈরি করে নিয়েছে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আরাকানরাও চাইছে ভারত সরকারের সহযোগিতা। কেন চাইছে সে তথ্য দিয়ে, ছবি দিয়ে, একদম গ্রাফিক্যাল প্রেজেন্টেশন দিয়ে আমি আপনাদের কাছে দেখাবো। সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে এখন মোহাম্মদ ইউনুস কী করবেন, তার কারণ আরাকানরা যদি অ্যাবসলিউট কন্ট্রোলে চলে যান বার্মা, এবং মায়ানমার সীমান্ত যদি পুরোপুরি আরাকানরা কন্ট্রোল করেন, এবং সেখানে তো আলটিমেটলি চট্টগ্রাম হাতছাড়া হয়ে যাওয়ার এভরি পসিবিলিটি। বারবার যা রিপোর্ট পাচ্ছি, চট্টগ্রামের বিস্তীর্ণ অঞ্চলের মধ্যে আরাকানরা ঢুকে এখন বসে রয়েছে, কিন্তু ফাইনাল অ্যাগ্রেশনে যাচ্ছে না। কেন যাচ্ছে না? তার কিছু স্ট্র্যাটেজিক তাদের প্ল্যানিং আছে। সেন্ট মার্টিন দ্বীপটাকে বিচ্ছিন্ন করে দিয়েছেন, নাফ নদী ব্লক করে দিয়েছেন, কোনোভাবে সেখানে যেতে দিচ্ছেন না, এবং সিটওয়ে নিয়ে তাদের একটা দীর্ঘমেয়াদী প্ল্যানিংয়ের দিকে যাচ্ছেন আরাকানরা। ভারত সরকারের সঙ্গে তার সম্পর্ক এস্টাবলিশড হয়ে গেছে এবং দীর্ঘ প্রক্রিয়া চলছে। সেগুলো কি কি চলছে আমি সেটা নিয়ে আপনাদের কাছে আসবো। কালাদান প্রজেক্ট কি হচ্ছে। ওদিকে অজিত ডোভাল চীনকে ব্যস্ত রেখেছেন এই মুহূর্তে দাঁড়িয়ে। চীনের আভ্যন্তরীণ সংকট, ব্যবসা, ভারতের সঙ্গে ব্যবসা, বাংলাদেশের সঙ্গে ব্যবসা, সেন্ট মার্টিন দ্বীপ, বর্ডার এরিয়া, নানান বিষয় নিয়ে সেখানে অজিত ডোভাল তার পার্শ্বদের নিয়ে বৈঠক করছেন। এবং চীন এই মুহূর্তে জুন্টা সরকার, অর্থাৎ মিলিটারি সরকার যেটা বার্মায় বসছিল, যারা বেসিক্যালি একদিকে চীনের সঙ্গে সম্পর্ক রাখছিল, একদিকে বাংলাদেশ সরকারের সঙ্গে সম্পর্ক রাখতে আগ্রহী ছিল, কিন্তু আলটিমেটলি এতটাই দুর্বল হয়ে গেছে, চীন সরে গেছে। এবার বাংলাদেশের সঙ্গে তাদের থাকা না থাকা কোনো অপ্রাসঙ্গিক হয়ে গেছে। বাংলাদেশ সরকার এখন জুন্টা সরকারকে দোষ দিচ্ছে যে 8 লক্ষ রোহিঙ্গাদের আপনারা ঢুকিয়ে দিয়েছেন, এদের ফেরত নেবেন বলছেন, এখন তো আর ফেরত পাঠাতে পারছি না, এদের ব্যয়ভার, দায়ভার, খাওয়া দাওয়া, রেশনিং সব কিছু আমাদের নিতে হচ্ছে। পরিস্থিতি এতটাই জটিল হয়ে গেছে যে সেই রোহিঙ্গা মুসলিম, ওদিকে বুদ্ধিস্টরা, 30% বুদ্ধিস্ট, তারা খেপে উঠছে, সেন্ট মার্টিন দ্বীপের মানুষ খেপে উঠছে। আলটিমেটলি মোহাম্মদ ইউনুস ব্যতিব্যস্ত হয়ে যাচ্ছেন মায়ানমার সীমান্ত নিয়ে। এটাই প্র্যাকটিক্যালি স্ট্র্যাটেজিক প্ল্যানিং ভারত সরকারের। প্রকাশ্যে ভারত সরকার নিশ্চিতভাবে স্বীকার করছে না, কিন্তু ভারত সরকার বাংলাদেশকে প্র্যাকটিক্যালি কোণঠাসা করার একটা জায়গা পেয়ে গেছেন, যে বাংলাদেশ যে এই ভারত বিদ্বেষী, ভারতের বিরুদ্ধে যুদ্ধের জিগিরটা তুলে রেখেছিল, এখন মোহাম্মদ ইউনুসের সরকারকে বার্মার সঙ্গে কিভাবে সংকট মোকাবিলা করবেন সেই নিয়ে স্ট্র্যাটেজিক প্ল্যানিংয়ে বসতে হচ্ছে। কিন্তু চীনের সাপোর্ট সেখানে পাচ্ছেন না। আর ডোনাল্ড ট্রাম্প 20 জানুয়ারির দায়িত্ব নিয়ে তিনি সেখানে আসবেন, বাংলাদেশের হাতকে সহযোগিতা হাত বাড়াবেন, এত সহজ বিষয়টা নয়। ঠিক এই পরিস্থিতিতে দাঁড়িয়ে যা যা ঘটনা ঘটলো আমি একটু সংক্ষেপে ব্রিফিংটা আপনাদের কাছে বলছি। চক্রবুহে বিদ্ধ হয়ে গেছেন মোহাম্মদ ইউনুস, স্বীকার করছেন না প্রকাশ্যে। দেখুন, মায়ানমার নিয়ে বাংলাদেশের যারা তাবড় বড় বড় মৌলবাদী শক্তি রয়েছে, রাজাকার, জামাত, বিএনপি, তারা কিন্তু কেউ কোনো কথা বলছে না। বলবেন কি করে?
মায়ানমারের সঙ্গে তো প্রকাশ্যে ভারতবর্ষের কোনো সম্পর্ক নেই, ভারতবর্ষের সঙ্গে স্ট্র্যাটেজিক রিলেশনশিপ আছে, কিন্তু সেই মায়ানমার সীমান্তে আরাকান আর্মি 40,000 এখন সংখ্যাটা আরও বেড়ে গেছে। জুনটা সরকার প্রচুর মিলিটারি ফোর্স সারেন্ডার করে আরাকানদের কাছে ঢুকে গেছে। একমাত্র সিটওয়ে বন্দরটা কোনোভাবে রক্ষা করেছে। সিটওয়ে বন্দর যে মুহূর্তে পতন হবে আরাকান আর্মিরা অ্যাবসলুট কন্ট্রোলে যাবে, আর সেই সিটওয়ে দিয়ে ভারত সরকার কীভাবে ঢুকছে সেটা একটা রোমহর্ষক কাহিনী, কালাদান প্রজেক্ট, সেটা একটু বর্ণনা করা দরকার। অন দ্য স্পট সেই বর্ণনাটা আপনাদের করুন। এবার অন দ্য স্পট আপনাদের নিয়ে এলাম সরাসরি ভারত মহাসাগরের সামনে দাঁড়িয়ে কথা বলছি আপনাদের কাছে। আমি পুরো ম্যাপটা দেখাচ্ছি, কেন মোহাম্মদ ইউনূসের চক্রভূহ, আমি সেই কারণটাকে আপনাদের ব্যাখ্যা করছি। দেখুন, এই বাংলাদেশের সীমান্ত, এইটা দেখছেন, এই এন্টায়ার বাংলাদেশ, এটা হচ্ছে চট্টগ্রাম, এবং এই চট্টগ্রামের এই বাংলাদেশের এই প্রান্তে রয়েছে কলকাতা, আমরা যেখান থেকে কথা বলছি। এই কলকাতা রয়েছে, হাওড়া, বর্ধমান, খড়গপুর এসব দেখা যাচ্ছে। এই বাংলাদেশ বর্ডার হচ্ছে ভারতবর্ষের এই দিকটা। এই বাংলাদেশ চট্টগ্রামটা এখানে দেখা যাচ্ছে। এই চট্টগ্রামের ঠিক পাশেই কিন্তু মিজোরাম রয়েছে। এই মিজোরামের ম্যাপটা আপনাদের দেখাচ্ছি। এই মিজোরাম উঠে গেছে। এই মিজোরামের এ পাশেই কিন্তু বার্মা অর্থাৎ মায়ানমার, যেটাই এখন এই মুহূর্তে বাংলাদেশের শিরোপীড়ার কারণ। আমি আরেকবার এই বর্ডারটা আপনাদের একটু লক্ষ্য করাই, সেটা হচ্ছে বাংলাদেশের এই বর্ডার কালো ড্রপ দেওয়া যেটা দেখছেন, সেটা এইখান দিয়ে সে ফেনী নদী, সেই ফেনী নদীর ওপর ব্রিজ, যেটা কাটলেই চিটাগাঁও আলাদা হয়ে যেতে পারে, চট্টগ্রাম আলাদা হয়ে যেতে পারে, এবং চট্টগ্রাম যে কোনো সময় আরাকান আর্মিরা দখল করে নিতে পারে সেরকম পরিস্থিতি। কারণ এই চট্টগ্রামে এই অঞ্চলটা পুরোটা বান্দরবানের কাহিনী সেই বলেছিলাম আপনাদের কাছে, যেটার সঙ্গে সরাসরি সম্পর্ক রয়েছে মায়ানমারের। আর এই চট্টগ্রামের ঠিক এ পাশে রয়েছে মিজোরাম। ভারত সরকার এই চট্টগ্রামের এই প্রান্তটা পুরো ব্লক করে দিয়েছে, মাছি গলার উপায় নেই। ঠিক সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে মোহাম্মদ ইউনূস, মৌলবাদী সুদখোর মোহাম্মদ ইউনূস, যে এই মুহূর্তে দাঁড়িয়ে যে অসভ্যতা ভারতের সঙ্গে করছেন, তাঁর সংকটটা কোথায় ঘনীভূত হচ্ছে সেটা আমি আপনাদের একটু বোঝাবো। বাংলাদেশের ম্যাপ দেখছেন, এইখানে ঠিক রয়েছে এর কলকাতা রয়েছে, কলকাতা শহর রয়েছে। এবার পশ্চিমবঙ্গের যে কোনো অঞ্চল থেকে এই মায়ানমারের সিটওয়ে জায়গাটা আপনার দেখাচ্ছে, এটা একটা বন্দর। এই কলকাতা থেকে সিটওয়ের দূরত্ব হচ্ছে 539 কিলোমিটার। আমি এটা এইভাবে দেখাই, তাহলে বুঝতে পারবেন আপনারা। মাথায় রয়েছে বাংলাদেশ, বঙ্গোপসাগর দিয়ে কলকাতার দ্বীপ থেকে, বন্দর থেকে সরাসরি সিটওয়ে পৌঁছতে লাগে 539 কিলোমিটার, কিছুই নয় প্র্যাকটিক্যালি। এই সিটওয়ে দ্বীপটা এই মুহূর্তে বার্মার জুনটা সরকার অর্থাৎ মিলিটারি সরকারের হাতে আছে। সিটওয়ে দ্বীপটা খুব ইম্পর্টেন্ট। দেখুন, আরাকানরা এই বিস্তীর্ণ অঞ্চল 271 কিলোমিটার পুরোটা দখল করে বসে আছে, কিন্তু এই সিটওয়ে বন্দরটা এখনও কিন্তু দখল করতে পারেনি। কিন্তু সিটওয়েটা হচ্ছে গেটওয়ে প্র্যাকটিক্যালি। এই বন্দর দখল হয়ে গেলে কিন্তু শেষ জুনটা সরকার, মিলিটারি সরকার, যেটা চীন বসিয়ে রেখেছে মায়ানমারে, এখন চীন তাদের কাছ থেকে হাত সরিয়ে নিয়েছে, তার কারণ 90% দখল হয়ে গেছে। সে কাহিনী আপনাদের বলছিলাম। এই সিটওয়ে যে বন্দরটা রয়েছে, এই বন্দরটা ভারত সরকারের কাছে খুব ক্রিটিক্যাল, মানে খুব ক্রুশিয়াল। ভারত সরকার এই সিটওয়ে দ্বীপকে ব্যবহার করতে চাইছে দীর্ঘদিন ধরে, এটা আজকের বলে না, 2008-9 সালের কাহিনী আপনাদের বলবো। এই ভারত সরকার থেকে 539 কিলোমিটার এই সিটওয়ে দ্বীপ ব্যবহার করে, সিটওয়ে দিয়ে এখান থেকে সরাসরি মিজোরামে গিয়ে, এই যে নর্থ ইস্টার্ন স্টেট 7 সিস্টার্সের কথা যেটা বলা হয়, বাংলাদেশের তরফ থেকে বলা হয় 7 সিস্টার্স কেটে দিলে 7 সিস্টার্স না খেতে পেয়ে মনে, আকাশপথ ছেড়ে দিন, আকাশপথ তো ভারত বিস্তীর্ণভাবে ব্যবহার করতে পারবে, কিন্তু আমি বলছি এই বন্দরটাকে সিটওয়ে বন্দরটাকে ভারত সরকার দীর্ঘদিন ধরে ব্যবহার করতে চাইছে। 2008-9 সাল সেই সময় থেকে ভারত সরকারের সঙ্গে, তৎকালীন বার্মিজ সরকারের সঙ্গে নেগোসিয়েশন চলছিল যে এই সিটওয়ে দ্বীপ থেকে সরাসরি মিজোরাম যাওয়ার কোনো এন্ট্রি রুট করা যায় কিনা। 2008, 2009, 2010 মনমোহন সিংয়ের সরকার বুঝতেই পাচ্ছেন, ডিলে ডালি, আজ নয় কাল, কাল নয় পরশু, পরশু নয় পরশু, এভাবে দিনও যাপন করছেন। 2014-এ নরেন্দ্র মোদী ক্ষমতায় এলেন। 2015 সালে প্রথম নরেন্দ্র মোদীর সরকার, ভারত সরকার 2900 কোটি টাকা বরাদ্দ করল, 2900 crores। কিসের জন্য জানেন? এই সিটওয়ে দ্বীপ থেকে সরাসরি মিজোরাম পৌঁছানোর, আইজল, আপনারা দেখেছেন মিজোরামের রাজধানী আইজল, সেই আইজল পর্যন্ত লম্বা একটা রুট তৈরি করার, এবং রোড রুট মনে রাখবেন, সেইটা ত্বরান্বিত করার জন্য 2015 সালে 2900 কোটি টাকা। আমরা কি আমাদের যে বাংলাদেশের
গর্বিত সেনাবাহিনী, আমাদের সেই সেনাবাহিনীকে কি ইউনূস তার চতুরতার মাধ্যমে, তার চালাকির মাধ্যমে আমাদের সেই গর্বিত সেনাবাহিনীকে সে কি বিপদের দিকে ঠেলে দিচ্ছে? এই নিয়ে আসলে আমরা একটু শঙ্কিত এবং আমরা চিন্তিত। আসুন দেখি যে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন সহ আইন শৃঙ্খলা সহ সার্বিক পরিস্থিতিতে আমাদের বাংলাদেশে সেনাবাহিনী কি অবদান রাখে এবং তাদের বাংলাদেশের সব ক্ষেত্রে মুক্তিযুদ্ধ থেকে এ পর্যন্ত তাদের অবদান কতটুকু। আমরা যদি দেখি বাংলাদেশে 1971 সালে যে মুক্তিযুদ্ধ হয়েছিল, সে মুক্তিযুদ্ধে বাংলাদেশ সেনাবাহিনীর একটি গৌরব উজ্জ্বল ইতিহাস রয়েছে। আমরা যদি দেখি বাংলাদেশের অর্থনীতিতে সেই 1988 সাল থেকে বাংলাদেশের সেনাবাহিনী জাতিসংঘে শান্তিরক্ষা মিশনে খুব সুনামের সহিত দায়িত্ব পালন করে আসছে এবং প্রতি বছর প্রায় 300 মিলিয়ন মার্কিন ডলার বাংলাদেশ সেনাবাহিনী ইউএন মিশন থেকে পায়। তাহলে বাংলাদেশে আমাদের জন্য একটি গর্বের বাহিনী হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। এবং দক্ষিণ এশিয়ার মধ্যে, পুরা দক্ষিণ এশিয়ার মধ্যে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে সবচেয়ে বেশি সুনামের সহিত দায়িত্ব পালন করে আসছে, সংখ্যায়ও সবচেয়ে বেশি, সেটা হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, ইউনূস কি আমাদের সেই গর্বিত সেনাবাহিনীকে কি বিপদের দিকে ঠেলে দিচ্ছে, তাদেরকে বিতর্কিত করছে? ইউনূস বাংলাদেশ সেনাবাহিনীকে দিয়ে বাংলাদেশে কি কি করাচ্ছে এবং কি কি হচ্ছে, আসুন একটু দেখি। এর ফলে বাংলাদেশের সেনাবাহিনীর উপরে কি ইম্প্যাক্ট পড়তে পারে, দেশের উপরে কি ইম্প্যাক্ট পড়তে পারে, এগুলো নিয়ে আসলে একটু বিশ্লেষণ করে দেখি। যে বাংলাদেশ সেনাবাহিনী বর্তমানে যে কাজগুলো করছে এবং বাংলাদেশের সেনাবাহিনীকে দিয়ে এখন ইউনূস যে কাজগুলো করানোর চেষ্টা করা হচ্ছে, সেইগুলো আসলে জাতিসংঘ সহ অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সহ আন্তর্জাতিক সংস্থাগুলো সেইগুলো কিভাবে দেখছে। তো বাংলাদেশে যেগুলো হচ্ছে এখন স্পষ্টতই বাংলাদেশে হিউম্যান রাইটস এর ভায়োলেশন হচ্ছে। আপনি যদি ইউরোপিয়ান কনভেনশন অফ হিউম্যান রাইটস এর আর্টিকেল 2 থেকে 9 পর্যন্ত আপনি দেখেন, যে আর্টিকেল 2 থেকে 9 ইউরোপিয়ান কনভেনশন অফ হিউম্যান রাইটস এ কিন্তু আমাদের প্রত্যেক মানুষের বাক স্বাধীনতার কথা বলা আছে, রাজনৈতিক চর্চার কথা বলা আছে এবং তাদের ধর্ম চর্চার কথা, তাদের অধিকার সেখানে বলা আছে। এখন বাংলাদেশে কি এগুলো কি ভায়োলেশন হচ্ছে না হচ্ছে না? আপনি যদি দেখেন স্পষ্টতই বাংলাদেশে হিউম্যান রাইটস এর ব্যাপকভাবে বাংলাদেশে হিউম্যান রাইটস ভায়োলেশন হচ্ছে, যেগুলো আর্টিকেল 2 to 9 পর্যন্ত আপনারা যদি দেখেন, যেগুলো আর্টিকেল 2 থেকে 9 পর্যন্ত এগুলো ভায়োলেশন হচ্ছে, ইউরোপিয়ান কনভেনশন অফ হিউম্যান রাইটস এর আইন ভায়োলেশন হচ্ছে, যেটি কখনোই অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এবং জাতিসংঘ সেগুলো কখনোই ভালোভাবে নেয় না। তারপরে আরেকটা বিষয় যদি দেখেন, যে এথনিক মাইনরিটির উপর যে বাংলাদেশে নির্যাতনগুলো হচ্ছে, যে এথনিক মাইনরিটির উপরে বাংলাদেশে যে নির্যাতন হচ্ছে, এটা কখনই ইউনাইটেড নেশন, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সহ আন্তর্জাতিক সংস্থাগুলো সেগুলো ভালোভাবে নেয় না। বিশেষ করে এথনিক মাইনরিটির উপরে নির্যাতনটা আন্তর্জাতিক সংস্থাগুলো খুব গুরুত্ব সহকারে বিবেচনা করে। সেই জায়গার মধ্যে কি বাংলাদেশে এথনিক মাইনরিটির উপরে কি হামলা হচ্ছে, নির্যাতন হচ্ছে? অবশ্যই 5ই আগস্টের পর থেকে বাংলাদেশে আমাদের এথনিক মাইনরিটির উপরে, সংখ্যালঘুদের উপরে ব্যাপকভাবে অন্যায় অত্যাচার করা হচ্ছে, নির্যাতন করা হচ্ছে, তাদের বাড়িঘরে হামলা করা হচ্ছে, ভাঙচুর করা হচ্ছে, অগ্নিসংযোগ করা হচ্ছে, তাদের উপরে চাঁদাবাজি করা হচ্ছে। এগুলো প্রমাণিত, এগুলোর জন্য রিপোর্ট তৈরি করা হচ্ছে। উপাসনালয়গুলোতে কি হামলা করা হয়েছে? অবশ্যই উপাসনালয়গুলোতে এবং বাংলাদেশে মূর্তি ভাঙ্গার মতো কাজ বাংলাদেশে ঘটেছে 5 তারিখের পর থেকে, এবং সেটা ব্যাপকভাবে ঘটেছে 5 তারিখের পর থেকে, এই ইউনূস দায়িত্ব নেওয়ার পর থেকে। এখন এই বিষয়গুলো, এই রিপোর্টগুলো তৈরি হচ্ছে, এই রিপোর্টগুলো যখন তৈরি শেষ হবে, এই রিপোর্টগুলো যখন ইউনাইটেড নেশনের যখন সাবমিট করা হবে এবং অ্যামনেস্টি ইন্টারন্যাশনালও যখন রিপোর্টগুলো ফাইনাল করে যখন ইউনাইটেড নেশনে সাবমিট করবে, তখন কিন্তু
ইউনাইটেড নেশন বাংলাদেশ থেকে সেনাবাহিনী শান্তি রক্ষা মিশনে সেনাবাহিনী নিবি কিনা সেই ব্যাপারে বিবেচনা করবে। কারণ ওই মিশনটার নামই হচ্ছে কিন্তু শান্তি রক্ষা মিশন, যেগুলো সারা বিশ্বে যেখানে অশান্তি সৃষ্টি সেই দেশগুলোতে তারা সেনাবাহিনী পাঠিয়ে সেখানে সাহায্য সহযোগিতা করে। এখন যদি বাংলাদেশ সেনাবাহিনীকে দিয়ে যদি ইউনুস হিউম্যান রাইটস এর ভায়োলেশন করে, এথনিক মাইনরিটির উপরে নির্যাতন যে হচ্ছে এগুলোর যদি কোনো ব্যবস্থা গ্রহণ না করা হয় এবং উপান্বেষণালয়গুলোতে যে হামলা হচ্ছে এগুলোর অভিযোগ যদি প্রমাণিত হয় এবং এই রিপোর্টগুলো জাতিসংঘে যদি যায়, তাহলে আমাদের বাংলাদেশ থেকে সেনাবাহিনী আর আমাদের জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিবে না। এ হচ্ছে একটা পয়েন্ট। আর আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আমাদের বাংলাদেশ সেনাবাহিনীর বিরুদ্ধে কেউ কেউ আঙ্গুল তুলছে, অভিযোগ তুলছে যে আমাদের সেনাবাহিনীর মধ্যে কোনো উগ্রপন্থা বা কোনো উগ্রবাদী সংগঠনের কোনো সদস্য ঢুকে পড়ছে কিনা। সেটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এবং বিবেচ্য বিষয়। সো এই বিষয়টিও যদি জাতিসংঘের কাছে, জাতিসংঘ কিন্তু উগ্রবাদীদের বিরুদ্ধে, মৌলবাদীদের বিরুদ্ধে এবং তালেবানি গোষ্ঠী এই সংস্থাগুলোর, এই গোষ্ঠীগুলোর বিরুদ্ধে কিন্তু খুব জোরালোভাবে ভূমিকা রেখে কাজ করছে। এখন যদি জাতিসংঘের কাছে যদি এটা প্রমাণিত হয়, যতই দিন যাচ্ছে ভারতের সাথে আমাদের সম্পর্কটা খারাপের দিকে যাচ্ছে। সর্বশেষ গতকালকে নরেন্দ্র মোদীর সেই টুইটকে কেন্দ্র করে আমাদের সরকারের পক্ষ থেকে আজকে এটা রাষ্ট্রীয়ভাবে একটা প্রতিবাদ জানানোর ঘোষণা এসেছে। এটা রাষ্ট্রীয়ভাবেই ঘোষণা দেওয়াটা জরুরি, কারণ এই মুহূর্তে সরকারে আছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। আমরা আশা করি যে তিনি কড়া ভাষায় এটার তীব্র নিন্দা জ্ঞাপন করবেন। কিন্তু এই তীব্র নিন্দা জ্ঞাপনের পর সীমান্তে আসলে কি ঘটতে যাচ্ছে? 53 বছরের ইতিহাসকে ভঙ্গ করে সীমান্তে ব্যাপক পরিমাণ নজরদারি সেনা মোতায়েনের পাশাপাশি বাংলাদেশ থেকে ভারতের সীমানায় যেন কোনো ড্রোন প্রবেশ করতে না পারে অথবা কোনো নজরদারি চালাতে না পারে, সেজন্য আপনার সীমান্তে তারা এন্টি ড্রোন ইউনিটও মোতায়েন করেছে। এরপর আজকে যে ঘটনা আমরা দেখছি, এই ঘটনা দেখে মনে হচ্ছে যে একটা বড় ধরনের যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ভারত। কেমন যুদ্ধ? যে বাংলাদেশের সাথে তাদের যে সম্পর্কটা আছে সেই সম্পর্কটা ওয়ান কাইন্ড অফ, আমার কাছে মনে হচ্ছে যে একটা হার্ড ওয়েতে নেওয়ারই একটা পরিকল্পনা বা সামহাও কোনো কিছু হয়তো এই বিজেপি সরকারের মাথায় ঘুরছে। ভারত বাংলাদেশের সাথে আপনারা জানেন যে বিশাল একটা অংশ আছে আমাদের সীমানা, বর্ডার। তো এই বর্ডারটার সবগুলো জায়গা, যতটুকু বর্ডার আমাদের ভারতের সাথে আছে, সম্পূর্ণ জায়গায় কিন্তু সিকিউর না। শুধুমাত্র গুরুত্বপূর্ণ স্থানগুলোতেই বা বিপজ্জনক যে স্থানগুলো আছে সেখানেই ভারত কাঁটাতারের বেড়া নির্মাণ করেছে বা বাংলাদেশও কিছু কিছু জায়গায় নির্মাণ করেছে। কিন্তু এখন আমরা দেখছি যে ভারত বাংলাদেশের এই টানাপোড়েনের মধ্যে যতগুলো জায়গাতে সীমান্তে আমাদের কাঁটাতারের বেড়া ছিল, বাকি যে টোটাল উন্মুক্ত স্পেস ছিল, এই প্রথমবারের মতন ভারত সরকার উদ্যোগ নিয়েছে এই সম্পূর্ণ এলাকাটার মধ্যে তারা কাঁটাতারের বেড়া নির্মাণ করবে। সম্প্রতি বাংলাদেশ থেকে এই অস্থিতিশীল পরিবেশে ভারতে অনুপ্রবেশ করে যে কোনো ধরনের অস্থিতিশীল ঘটনা ঘটানোর আশঙ্কা করছে ভারত। ভারতের বিজেপি এমপিরা, মন্ত্রীরা সরাসরি ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলে যে মৌলবাদী সরকার বা মৌলবাদী ডক্টর ইউনূস। ইভেন বর্তমানে বাংলাদেশে যেই পরিস্থিতি, সেই পরিস্থিতিতে তাদের ধারণা যে ইসলামিক কোনো একটা গ্রুপ অথবা সামহাও কোনো সন্ত্রাসী গ্রুপ বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশ করবে এবং সেখানে যে কোনো ধরনের ঘটনা ঘটাতে পারে, লাইক 7 সিস্টার্স সহ বিভিন্ন জায়গায়। তো এই সকল কিছু আশঙ্কা করে আপনার 0 পয়েন্টে নজরদারি বাড়িয়েছে একদিকে ভারত। বলা হচ্ছে যে বাংলাদেশের সাম্প্রতিক অশান্তির আবহে অনুপ্রবেশ বাড়তে পারে, এমন শঙ্কায় কেন্দ্রীয় সরকার একটা বিশেষ নির্দেশনা দিয়েছেন যে উন্মুক্ত সীমান্তে কাঁটাতার দিয়ে ঘিরে ফেলা। পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলার ফুলবাড়ি থেকে মেখলিগঞ্জ পর্যন্ত 29 কিলোমিটার সীমান্ত এলাকা জুড়ে গত 2 দিন ধরে কাঁটাতারের বেড়া নির্মাণ শুরু করেছে ভারত। এর আগে ভৌমুরা সীমান্তের কাছে বসিরহাট সীমান্তে কাঁটাতারের বেড়া দিতে গিয়ে বিজিবির বাধার সম্মুখীন হয়েছিল বিএসএফ। তবে জলপাইগুড়িতে তাদের এই কাজ চলছে নির্বিঘ্নে। জলপাইগুড়ির সংসদ সদস্যরা বলছেন যে কাঁটাতারের বেড়াবিহীন এলাকার মধ্যে কিছু অংশে নদী রয়েছে, সেই জায়গা বাদ দিয়ে বাকি এলাকায় আপনার বেড়া দেওয়ার বিষয়টি নিয়ে আমরা কাজ করছি। কাঁটাতারের বেড়া লাগানোর কাজটি সম্পন্ন হলে ভারত সীমান্তে বসবাসকারী নাগরিকদের নিরাপত্তা বাড়বে। তাদের বক্তব্য যে বাংলাদেশে সংখ্যালঘুদের উপর অসহনীয় অত্যাচার চলছে, বাংলাদেশ সরকার নিশ্চয়ই এটার ব্যাপারে ব্যবস্থা করবে।
আর বাংলাদেশে গত কয়েক বছর যেভাবে উন্নতি করেছে সেই উন্নতির হলে ভারত উপকৃত হয়েছে, বাংলাদেশও উপকৃত হয়েছে, বাট বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটটাকে মাথায় রেখে তারা এই কাঁটাতারের বেড়া দিচ্ছে। তো বাংলাদেশের প্রেক্ষাপটটাকে আমরা কি কোনো সন্ত্রাসী বা টেরোরিস্ট বা কোনো এরকম অর্গানাইজেশন? যদি আপনি ভারতের গণমাধ্যমকে দেখেন, ভারতের সিনেমাকে দেখেন, ভারতের যারা বিজেপির বিভিন্ন নেতারা আছেন তাদের বক্তব্য দেখেন, আপনার কাছে হুট করে বাংলাদেশ সম্পর্কে যাদের কোনো আইডিয়া নাই, লাইক কোনো ইংলিশ নিউজ হইলে মনে করবে যে ইয়াস বাংলাদেশ মনে একটা টেরোরিস্ট টাইপের দেশ, তাদের বক্তব্যগুলোই এরকম। ইভেন নিরাপত্তার জন্য, তাদের রাষ্ট্রের নিরাপত্তার জন্য তারা এই যে বেড়া নির্মাণের ঘোষণা দিয়েছে, তা এগুলা করে আসলে কি লাভ হবে? বাংলাদেশ থেকে মানুষ কি ওই দেশে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য যায়? এ পর্যন্ত কোথাও দেখা গেছে? 2-4টা ঘটনা যা ঘটছে এগুলোতে পাকিস্তান অথবা তাদের যেই নিজের দেশের মানুষই অনেক কর্মকাণ্ডের মধ্যে জড়িত তাদের অ্যাক্টিভিটিসের কারণে। বাংলাদেশ কখনো কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডে বহির্বিশ্বে অন্তত কোনো রকম রেকর্ড নাই, আভ্যন্তরীণ টুকিটাকি ঘটনা থাকতেই পারে। ভালো থাক গাজী, কেন তো দেখলেন তারা কি বলতেছে, তারা রাজপথের মধ্যে আন্দোলন করতেছে এবং এইসব বিষয় নিয়ে অনেকে আলোচনা করতেছে, আবার সমালোচনা করতেছে। তাদেরকে কিন্তু অনেকেই বাজে বাজে কথা বলতেছে, কারণ তারা এত সাহস কোথা থেকে পেয়েছে এবং তাদেরকে রাজপথে নামার সাথে সাথেই কি করা হয় আপনারা তো সবাই জানেন, প্রতিবারই মতো তাদেরকে পিছন লাল করা হয়। কারণ শেখ হাসিনাকেও দেশ থেকে পালিয়ে গিয়েছে বয়ে, শিক্ষার্থীদের বয়ে, সবার বয়ে। এখন তার কর্মীরা কিভাবে তারা রাজপথে নামবে? কোন সাহসে তারা রাজপথে নামতে পারবে? বাংলাদেশের মধ্যে তাদের 1%ও জায়গা নেই। এইটা কিন্তু সাধারণ মানুষরা বলতেছে, নেতাকর্মীরা বলতেছে। অন্যদিকে ভারত এবং বাংলাদেশের একটা ইস্যু চলতেছে, এই ইস্যুটাকে কেন্দ্র করেও কিন্তু তারা অনেক ঝামেলা লাগানোর চেষ্টা করতেছে বাংলাদেশের মধ্যে, যাতে তারা ঝামেলা লাগিয়ে তারা আবারও ক্ষমতায় আসতে পারে, বর্তমান সরকারের পতন হয়। এইটাই কিন্তু তাদের মূল উদ্দেশ্য। দর্শক শ্রোতা, এইসব দেখে আপনাদের কি মনে হচ্ছে এবং আপনাদের মন্তব্যকে এটা কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন। এবং আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে যাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। ধন্যবাদ।